আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামুন ভাই। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? সবাই কি বই নিয়েছেন? সবার কি ওই বই নেওয়া হয়ে গেছে? আমাদের টেক্সট বই হচ্ছে চলে আসছে। আমাদের 7টা বই অ্যাভেলেবেল, আপনারা যারা বই নেন নাই তারা পারলে নিয়ে নিন আর কি। ওকে ভাই, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম আইসিবিতে কি বই এখন অ্যাভেলেবেল আছে? কেউ কি জানেন? ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আজকে চিরং আইসিবি তে গেছিলাম, ওখানে বই নাই, আজকে অ্যাভেলেবল নাই। বলছে যে কালকে থেকে অ্যাভেলেবল হলে আমাদেরকে কল দিয়ে যাইতে বলছে। যদি অ্যাভেলেবল হয় তাহলে আমাদেরকে জানাই দিবে। মানে আপনারা যদি কেউ যান তাহলে আগে একটু কল দিয়ে আচ্ছা, ধন্যবাদ আপু। জেনে নিয়ে। আচ্ছা, আমাদেরকে আইসিটি বইটা কি নিউ ভার্সন নিতে বলছিল? আইসিবির কোনো বই নেই। আইসিটি আইসিটি আইটি বলছি ভাই এই উনি নিউ ভার্সন ম্যানেজমেন্ট, মনোয়ার উনি স্যারের নিউ ভার্সনটা। ইনফরমেশন টেকনোলজির কথা বলছে। জি। ট্যাক্স বইটা কি আসছে? নিউ ভার্সন মনোয়ার স্যার। আমাদের আইসিবির কি ট্যাক্স বইটা আসছে? হ্যাঁ, আইসিবি ট্যাক্স বই আসছে। যারা যারা ট্যাক্স বই মানে পান নাই, নেন নাই, মানে নিতে পারেন নাই, তো আইসিবি তে ছিল না, তারা সবাই গিয়ে নিয়ে আসেন। আইসিবি তে অ্যাভেলেবেল। থ্যাংক ইউ। একটা হেল্প লাগতেছে আপনাদের থেকে, যদি আপনারা কেউ জানেন। আমাদের এই বছর থেকে তো একটা ওয়ান অফ অফার চালু করলো। তো আমি ওয়ান অফ অফার স্টুডেন্ট, তো এখন আমরা কি এই ডিসেম্বর ইনটাকে এক্সাম দিতে পারবো? আমরা যারা রিসেন্টলি অ্যাডমিশন নিছি ওয়ান অফ অফারে। পারবেন তো সম্ভবত। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। ওই আইসিটির টেক্সট বুক বলতে কি মনোয়ার স্যারের বইটার কথাই বলা হচ্ছে এখানে? এটা আলাদা বাইরে থেকে কিনে করতে হবে। ওই বইটা চট্টগ্রামের কোথায় পাওয়া যাবে, আর বইটার নামটা কি একটু বলা যাবে কিনা?
ওকে, সো আমরা আজকে প্রথম ক্লাস রিলেটেড টু কি বলে ম্যানেজমেন্ট ইনফরমেশন, এমআই। সো আপনাদের ক্লাস শুরু হয়েছে কবে থেকে? লাস্ট উইক থেকে না? স্যার 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে না, লাস্ট উইকের প্রথম দিক থেকে। আচ্ছা, আচ্ছা। কেমন লাগছে ক্লাস? স্যার আলহামদুলিল্লাহ ভালোই। আপনারা তো চিটাগং থেকেও মনে হয় জয়েন করেছেন না? স্যার হ্যাঁ স্যার। অন্য কোনো রিজিয়ন থেকেও কি আছে? হ্যাঁ স্যার, ময়মনসিংহ থেকে আমি। স্যার আমিও ময়মনসিংহ থেকে। স্যার আমি চিটাগং থেকে। তো আপনারা মানে অনেকেই প্রি আর্টিকেলশিপে আছেন, তাই তো? মানে এখনো আর্টিকেলশিপ শুরু হয়নি। হ্যাঁ স্যার, আমি জি প্রি স্যার। আর্টিকেলশিপে। Good. So স্যার what is স্যার আমি আর্টিকেল স্টুডেন্ট। okay? Then what is your expectation? Like, what do you expect from the teachers? Like আমরা তো ধরেন এমআই করবো, তাই না? সো এমআই তে আপনাদের এক্সপেকটেশন কি? মানে কিভাবে পড়ালে বা কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করলে আপনাদের জন্য ভালো হবে? So আপনার আজকের ক্লাসে আমরা বেসিক্যালি we are not going to touch anything related to our subject matter. Rather, we shall discuss about how we need to make our planning for the study. Apart from these, we shall discuss about your expectations. How do you expect from the teachers about the class and about the procedures and the materials that should be, distributed with you. And also, I will help you to understand what are the areas that you need to cover for each of the subjects. Okay.
সো প্রথমে আপনারা বলেন যে আপনাদের এক্সপেকটেশন কি? আর অ্যাকচুয়ালি আমরা তো মানে আমি প্র্যাকটিক্যাল শেপের স্টুডেন্ট, তো বেসিক্যালি আই ডোন্ট নো দ্যাট হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে ফর মি। সো আপনি যেভাবে ভালো করে মানে সাপোর্ট করবেন, বা আপনি যেভাবে মানে ভালো করে সাপোর্ট করলে বেটার হয়, সেটাই আমার জন্য বেটার। ওকে, স্যার আমি সিরাজ, আমি একটু অনুমতি চাই। আব্দুল হালিম বলছি। আসসালামু আলাইকুম হালিম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেকদিন পর দেখতেছি। গুড। সবাই ভালো আছি তো? সিরাজ, থ্যাংক ইউ। আর সালাম কালাম লাগবে না। আমি একটু জরুরি ইয়েতে আসছি, জাস্ট টু সি অল আপন ইউ। দেখে যাওয়া। আর আমাদের এখানে তো আমার ডিয়ারেস্ট এন্ড রেসপেক্টেড বিলাভ সাহাবা বন্ধু এসছে, আমাদের স্যার অত্যন্ত পপুলার টিচার, ভালো লাগবে। তো আমি যে কারণে আসা, যে বাই দিস টাইম ইউ হ্যাভ বিন রিসিভড your all the manuals except or rest taxation. Taxation manual is now available. তাহলে কি বোঝা গেল ভাই বোনরা? সেটা হলো যে ট্যাক্সেশন ম্যানুয়াল চলে আসছে। So finding your feasibility, you have to come and also receive the taxation manual. Outside of Dhaka, that means regional students, Chittagong, including other 7 centers of ICB, you will also receive your specific taxation book or others book or remain books from ওকে, হ্যাঁ বলেন, আপনারা প্রশ্ন করছিলেন মনে হয়। আর ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে আমার হিসাবে 70টার উপরে ক্লাস হবে, যেহেতু আপনার 7টা সাবজেক্ট, 70টা বা 60টার উপরে ক্লাস হবে। তো ক্লাস হওয়ার পরে আমাদের তো রিভিশনের ব্যাপার আছে, আর আপনার ধরেন কোয়েশ্চেন সলভিং এর উপরে একটু প্রোডাক্টিভিটি আনতে হবে। সো দ্যাটস ওয়াই মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, যে এত তাড়াতাড়ি কিভাবে পসিবল না মানে আপনার পরীক্ষা দেওয়া বা সামথিং লাইক। তাহলে আপনার জন্য একটা অপশন আছে, আপনি ক্লাস করলেন, এক্সাম দিলেন না, আপনি পরের সেশনে এক্সাম দিলেন। মানে এক্সামের টাইমটা কিন্তু ফিক্সড, এই সময়গুলোতে এক্সাম হবে। আর ক্লাস যেটা হয়, ক্লাস এরকমই হয়, মানে সিএ তে ক্লাস শেষ হয়েই দেখা যায় যে এক্সামের একদিন আগেও ক্লাস থাকে। তো শেষের দিকে গিয়ে যেটা হয় যে আমরা ধরেন মোটামুটি 50%-এর উপরে ক্লাস করি, ঠিক? তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই তো? Okay. আমি প্রথম যেটা দেখাবো ক্লাসের অ্যালোকেশনটা। আমাদের টোটাল আমাদের যে সাবজেক্টটা ম্যানেজমেন্ট ইনফরমেশন এমআই এর টোটাল হলো আপনার 11 চ্যাপ্টার্স। সো 11 চ্যাপ্টার্স এর মধ্যে চ্যাপ্টার 1 to 6 এই 6টা চ্যাপ্টার ক্লাস কন্ডাক্ট করবেন আরশাদুল কবির ভাই। আর পরের যে 5টা চ্যাপ্টার আছে 7, 8, 9, 10, 11 এগুলো আমি কন্ডাক্ট করব। সো এই 5টা চ্যাপ্টার প্রথমে আছে ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর পারফরমেন্স ম্যানেজমেন্ট, এরপর স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, তারপর চ্যাপ্টার 10 ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, চ্যাপ্টার 11 ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিক্স। আমরা যদি স্পেসিফিকেশন গ্রিড দেখি সিলেবাসে, তাতে দেখতে পাবেন আপনার চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত এই 5টা চ্যাপ্টারের ওয়েট হলো 25%। মানে কোশ্চেন সেটিং এভাবে হয় যে 25% কোশ্চেন্স উইল কাম ফ্রম ফার্স্ট 5 চ্যাপ্টার্স। এটা গেল। চ্যাপ্টার 6, 7 বাজেটিং অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুটা থেকে 25%। এরপরে 8, 9, 10 থেকে 25%, আর চ্যাপ্টার 11 থেকেই 25% কোশ্চেন হয়। ঠিক আছে? সো আপনারা কি জানেন যে আপনাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়? স্যার মাল্টিপল আপনি চয়েস। বললেই ভালো হয়। এমসিকিউ বেস। মানে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা যে কি ধরনের কোশ্চেন হয়? স্যার আমরা জানি হচ্ছে শুধু এমসিকিউ আসে এরকম, মানে
কিরকম আসে ওটা তো জানা হয় স্যার। মাল্টিপল চয়েসের। মাল্টিপল চয়েস, এমসিকিউ থাকে, সিনারিও থাকে। ওকে। তাহলে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে এই কোশ্চেন প্যাটার্ন গুলা কিরকম হয়। সো এই যে সাবজেক্টের আমি হলো আপনাদেরকে চ্যাপ্টার অ্যালোকেশনটা দেখালাম। দেন হলো আপনারা এখানে পড়বেন কি, আপনাদেরকে পড়তে হবে যে আইসিবি স্টাডি ম্যানুয়াল যেটা আছে এটা থরলি পড়তে হবে ফ্রম পেজ 1 টু লাস্ট পেজ। সো আপনার প্রত্যেকটা পেজেই খুব ভালো করে বুঝে পড়তে হবে। আপনার এখানে মুখস্থ করার মতো কিছুই নাই, আপনাদেরকে বুঝে জিনিসগুলো পড়তে হবে। সো আপনি বুঝে যদি ভালো করে পড়েন তাহলে কোশ্চেন প্যাটার্ন যেরকমই হোক না কেন তাহলে এটা আপনার জন্য কোনো প্রবলেম হবে না। নাম্বার 2 হলো আইসিএইডব্লিউ এমআই যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা থেকে আপনাদেরকে দেখতে হবে যে কি ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্নটা কিরকম এবং সেগুলোর অ্যান্সার গুলো কিভাবে হচ্ছে সেগুলো আপনি পড়তে পারেন। আর এইখানে আপনার এই সাবজেক্টটা পড়তে গিয়ে এখানে তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে বোঝাচ্ছে বেসিক্যালি ম্যানেজমেন্ট ইনফরমেশন, এখানে আমরা বলছি এমআই। তো বেসিক্যালি এটা হলো কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সবগুলা জিনিসই এখানে আছে। তো আপনার গেরিসনের একটা বই আছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এই বইটা যদি আপনারা মানে এমনি পড়বেন না, এখানে পড়তে গিয়ে আপনার আইসিএবি এর স্টাডি ম্যানুয়াল পড়তে গিয়ে যে এরিয়াগুলোতে আপনারা প্রবলেম ফেস করবেন সেই এরিয়াগুলো আপনারা এই গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা যদি দেখেন সেখানে দেখবেন যে খুব সুন্দরভাবে জিনিসগুলো ডিসক্রাইব করা আছে। So you will get a very good idea about the specific area or topic from managerial accounting written by Garrison. আর স্যাম্পল এমআই কোশ্চেন্স, আমি আপনাদেরকে স্যাম্পল এমআই কোশ্চেন্স কিছু দিব, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম হতে পারে। এখন আইসিএবির যে কোশ্চেন এসএবির যে কোশ্চেন এগুলো দেয়া হচ্ছে না, এগুলো দেয়া হচ্ছে না। সো আইসিবিতে এক্সামে যে কোশ্চেন হয় এগুলো কিন্তু বাইরে পাবলিশ করা হয় না। সো ইউ ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স কোশ্চেন, মানে আপনি যদি সাজেস্টেড কোশ্চেন বলেন বা ব্যাচ কোশ্চেন গুলা চান সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের বইয়ে কিছু ছোট কোশ্চেন আছে, আইসিএডব্লিউ এর যে এমআই কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে কিছু ছোট কোশ্চেন আপনি পাবেন, আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দিব। আর আপনি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিএএনজেড, হ্যাঁ ওখান থেকে দেখবেন যে ওদের কোনো প্রশ্ন পাওয়া যায় কিনা, ওদের যে এক্সামগুলো রিসেন্টলি হয়েছে সেই এক্সামের কোনো প্রশ্ন পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে সেগুলো দেখতে পারেন, তাহলে আপনার জন্য হেল্প হবে। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ স্যার আইসিএডব্লিউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা কি মানে আমাদের কাছে তো হাতে সময় একটু কম, তো আমরা কি 24 সালেরটাই প্র্যাকটিস করব নাকি এর আগের ইয়ারের গুলো প্র্যাকটিস করতে হবে? এটা ডিপেন্ড করবে আপনার সময়ের উপরে। আপনার সময় কম থাকলে লেটেস্টটা দেখবেন, যদি বেশি থাকে আরো বেশি মানে ইয়ে করবেন, ব্যাকের কোশ্চেন গুলো আরো বেশি, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন। ইট ডিপেন্ডস অন ইউর টাইম। আপনার টাইম থাকলে আপনি দেখবেন, না হলে যা আছে এগুলো দেখলেই হবে। স্যার আমাদের জন্য কি এটা বেটার হবে যে 24-এরটাই আমরা দুইবার দেখি তার থেকে 23-24 দুইটা একবার একবার করে দেখি? হ্যাঁ সেটাও হতে পারে, যদি আপনার দুইবার দেখার টাইম হয় তাহলে দুটাই একবার একবার করে দেখলেন বেটার। স্যার আমার একটি কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার আপনি একটু আগে যে পার্সেন্টেজের ব্যাপারটা বলেছিলেন, এই যে 25% করে মানে চ্যাপ্টার ওয়াইজ, স্যার এটা কি স্যার কম বেশি হওয়ার কোনো চান্স থাকে? মানে একটা চ্যাপ্টার থেকে স্লাইটলি 25% ডিফারেন্ট হতে পারে,
যেহেতু চ্যাপ্টারের ওয়েট দেয়া আছে, সো কোশ্চেন সেট এভাবেই হওয়া উচিত। এটা হলো স্পেসিফিকেশন গ্রিড বলে এটাকে, যে কোন চ্যাপ্টারের ওয়েট কতটুকু। সো ফার্স্ট 5টা চ্যাপ্টারের ওয়েট দেওয়া হয়েছে 25%। তার জি মানে স্যার। এই সিলেবাসের 25% প্রশ্ন এখান থেকেই হওয়া উচিত। সেখানে হয়তো 27 হতে পারে, 24 হতে পারে, বাট প্রথম 5টা চ্যাপ্টার থেকে নিশ্চয়ই 30%-এর উপরে বা 40% কোশ্চেন হওয়া উচিত না। স্যার হ্যাঁ, এটা কি স্যার স্ট্রিক্টলি মেনটেন হয়? এটা বলা মুশকিল, বিকজ আমি তো প্রশ্ন দেখতে পারি না, মানে ওকে আপনাদের স্যার। জায়গায় আমিও। এখানে আইসিবির একটা গ্যাপ আছে, যে প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে না, টিচারদেরকেও দেওয়া হয় না। এখন প্রবলেম হলো যে আমরা যে পড়াচ্ছি বা যে সিলেবাস আছে, সিলেবাস ওয়াইজ কোশ্চেন হলো কিনা সেটা আমরাও জানতে পারছি না। ওকে সো স্যার। বোথ বোথ অফ আস অন দা সেম, মানে ব্লাইন্ড লেভেল আর কি। জি স্যার। সো ব্লাইন্ডলি আমরা আগাচ্ছি, কিছু করার নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার আপনি যে পার্সেন্টেজটা দেখাইছেন এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রে নাকি শুধু এমআই এর ক্ষেত্রে স্যার? না, এটা এমআই এরটা দেখালাম, অন্যান্য সাবজেক্টে যতগুলো চ্যাপ্টার তার উপর বেস করে ওইভাবে পার্সেন্টেজ করা আছে। মানে প্রত্যেকটা সাবজেক্টেই এইভাবে স্পেসিফিকেশন বা এটাকে ওয়েটেজ করা আছে আর কি। স্যার কোশ্চেন ব্যাংকগুলো কোত্থেকে কালেক্ট করব? ওকে, আর আর কেউ কিছু বলবেন? স্যার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের বইটা কোশ্চেন ব্যাংকটা কোথায় পাবো স্যার? এটা আপনাদের পরিচিত কেউ যদি থাকে, আইসিডব্লিউ পড়ছে বা করেছে, তাদের ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, ওনারা আপনাকে কালেক্ট করে দিতে পারবেন। আপনারা রেসপেক্টিভ ফার্মে দেখেন আপনাদের পরিচিত কেউ সিনিয়র বা কোনো ম্যানেজার কেউ আছেন কিনা, থাকলে ওনারা আপনাদেরকে হেল্প করতে পারবেন। একজন পেলে বাকিদেরকে দিলেই তো হচ্ছে। ফরচুনেটলি স্যার আমি তো ফ্রি আর্টিকেল, সো এইটা একটু হার্ড। আপনারা এখানে যারা আছেন সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নেন, হ্যাঁ, নিয়ে সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করতে পারবেন, আপনাদের কমিউনিকেশন ইজি হবে। দেন আপনারা ম্যাটেরিয়ালস শেয়ার করতে পারবেন। দেন আপনাদের এই এই যে একসাথে আপনারা ক্লাস করছেন, নর্মালি তো আপনারা ক্লাসমেট, সবাই বন্ধু, তাই না? সো আপনার ফিজিক্যালি ক্লাস হলে অনেকের সাথে পরিচয় হতো, ভালো রিলেশন হতো, ফিউচারে এই নেটওয়ার্কটা কাজ করতো। সেটা তো আর এখন যেহেতু অনলাইনে হওয়ার কারণে হচ্ছে না ফিজিক্যালি দেখা। সো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, তাহলে হবে কি সবার সাথে সবার এই কানেকশনটা থাকবে। কি স্যার? ওকে, তাহলে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। স্যার আইসিডব্লিউ এর কোশ্চেন ব্যাংক স্যার নীল খেতে পাওয়া যাবে না? উম, আমি বলতে পারছি না। আপনারা একটু আপনাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছেন ওনাদের সাথে একটু কথা বলেন যে কোথায় পাওয়া যেতে পারে, তাহলে হয়তো ওনারা হেল্প করতে পারবেন। এগুলো সমস্যা নেই, এগুলো দেখা যাবে। আপনারা যদি হোয়াটসঅ্যাপে গ্রুপ করে নেন, আপনাদের এর মধ্যে কারো না কারো তার সিনিয়রের মাধ্যমে অথবা কোনো না কোনো ভাবে একজন না একজন আপনারা কিন্তু ম্যানেজ করতে পারবেনই। তো একজন পেলে যদি গ্রুপে শেয়ার করেন সবাই পেয়ে যাবেন। স্যার ঠিক আছে, পুরো বই complete না করে কি আমাদের এক্সামে বসা উচিত? উচিত না, উচিত না, এক্সামে বসা উচিত, বিকজ আপনার তো যে কোনো প্রান্ত থেকেই প্রশ্ন হতে পারে। ঠিক আছে, সো আপনাদের এই জন্য সবগুলা এরিয়া কাভার করেই এক্সামে বসা উচিত। তো সেক্ষেত্রে কিভাবে বসা উচিত সেটা আমি একটু পরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। দেখেন, স্যার একটু এখানে জুম করলে বেটার হতো। এই পর্যন্তই আমরা দেখি। এখানে সাবজেক্ট ওয়াইজ দেয়া আছে। লাইক যদি অ্যাকাউন্টিং সাবজেক্ট হয় তাহলে
আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, মাল্টিপল রেসপন্স কোশ্চেন হবে, এরপর আপনার হলো মাল্টিপার্ট মাল্টিপল চয়েস। সো অনেকগুলো পার্ট থাকবে, অনেকগুলো চয়েস করার অপশন থাকবে, অ্যান্ড দেন সিনারিও বেসড। সো এই যে উপরে 3 ধরনের কোশ্চেন, এখানে কোশ্চেন হবে 24, মানে 24টা কোশ্চেন হবে। টোটাল হলো 60% মার্কস থাকবে সেখানে। মানে আপনার যদি 100 মার্কের এক্সাম হয়, তাহলে 60 মার্কসের এক্সাম হবে ওই 24 কোশ্চেন থেকে। এবং কোনো প্রশ্নের অ্যান্সারে হয়তো 1 মার্ক থাকবে, কোনোটা 2 মার্ক থাকবে, কোনোটা 3 মার্কও থাকতে পারে। এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স, কিন্তু আপনার যখনই ওই কোশ্চেনের ক্রিটিক্যালিটির উপর বেস করে আপনার মার্কটা দেয়া হবে। ঠিক আছে? সো মোড অফ অ্যাসেসমেন্ট হবে এমসিকিউ। আর তারপরে 40% কোশ্চেন হবে আপনার সিনারিও বেসড। ধরেন একটা কেস দেওয়া থাকবে বা একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনার অনেকগুলা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নগুলোর অ্যান্সার ওখানে লিখতে হবে, আপনার হাতে লিখতে হবে, ওই প্রশ্নপত্রেই এটা থাকবে। হ্যাঁ, সো যেহেতু এটা অনলাইন বেসড, তো অনলাইনেই আপনাকে টাইপ করতে হবে, ইনফরমেশন টাইপ করতে হবে আপনাকে। এরকম ল্যাপটপ দেয়া হবে, সো ল্যাপটপে বসে আপনি এক্সাম দিবেন। সো ল্যাপটপে বসে যখন আপনি এক্সাম দিবেন, তখন আপনার মাল্টিপল গুলো টিক চিহ্ন দিবেন, আর যেগুলোতে লেখার জায়গা থাকবে ওখানে দেখাবে, বক্স দেখাবে, ওই বক্সের মধ্যে আপনাকে অ্যান্সার গুলো লিখতে হবে এই কেসটা পড়ার পরে। সো এই জন্য অ্যাকাউন্টিং এর 60% আপনার হচ্ছে এমসিকিউ, আর 40% আপনার রিটেন, বেসড অন ইনফরমেশন অ্যাভেলেবল অন ইউর কোশ্চেন। তার মানে কি বুঝলেন? কোনো কিছু মুখস্থ করার দরকার আছে অ্যাকাউন্টিং এর জন্য? নো স্যার। না স্যার। রাইট। সো নেক্সট পার্ট হলো অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স, মাল্টিপার্ট, মাল্টিপল চয়েস, এই 3টা পার্টে বিভক্ত। ঠিক আছে? সো টোটাল আপনার সিনারিও বা নাম্বার অফ কোশ্চেন্স হবে 50, মার্ক থাকবে 100। সো আপনার এটা ফুললি এমসিকিউ বেসড, এখানে আর আর কোনো কিছু ডিসক্রাইব করার কিছু নেই। আর এক্সাম ডিউরেশন 1.5 ঘন্টা, আগেরটাও 1.5 ঘন্টা। এরপর আসছে বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স। এখানে মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স কোশ্চেন হবে, মাল্টিপার্ট এখানে থাকবে না। টোটাল 50টা কোশ্চেন হবে, 100 মার্কস, অ্যান্ড দেন এমসিকিউ ফুল টাইম হলো 1.5 আওয়ার্স। হ্যাঁ, মানে 90 মিনিটস। এরপরে ল, ল মাল্টিপল চয়েস আর একটা মাল্টিপার্ট মাল্টিপল চয়েস। এখানে 50 কোশ্চেন্স, মার্কস থাকবে 100, ফুললি এমসিকিউ, আপনার টাইম হবে 1.5 ঘন্টা, 90 মিনিটস। এরপর আসে ম্যানেজমেন্ট ইনফরমেশন, যে সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলছি। এই সাবজেক্টে কোশ্চেন টাইপ হবে মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স, মাল্টিপার্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা থাকবে টোটাল 32 কোশ্চেন্স, মার্কস হবে 80, মানে, এবং এটা ফুললি এমসিকিউ। আর বাকি একটা প্রশ্ন থাকবে, এই কোশ্চেনটা রিলেটেড টু সিনারিও, যে কোনো একটা সিনারিওর উপর বেস করে আপনার 20 মার্কসের একটা কোশ্চেন হবে, সেখান থেকে আপনাকে এখানে ইনফরমেশন ইনসার্ট করতে হবে, আপনাকে অ্যান্সার লিখতে হবে। আপনার এই যে মাল্টিপার্ট মাল্টিপল চয়েস কোশ্চেনটা আবার এরকমও আছে, কিরকম? ধরেন আপনাদের এমআই বইতে দেখবেন যে আপনাদের অনেকগুলা কেস আছে, যে কেসের নিচে ওই কেসটাকে বেস করে 4-5টা এমসিকিউ আপনাকে দিতে পারে। ধরেন একটা কেসের নিচে 4-5টা এমসিকিউ দিল, 4-5টা অ্যান্সার ডিফারেন্ট, সেটা মাল্টিপার্ট মাল্টিপল চয়েস। সেখানে হয়তো একটা প্রশ্নের যদি 5টা এমসিকিউ থাকে, তাহলে 5 মার্কস বা আরো বেশি, যেভাবে হয় আর কি, এইভাবে হবে। তার মানে আপনার বইয়ে যে কেসগুলো থাকবে, কেসগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। লং কোশ্চেন যেগুলো আছে সেগুলোরও অ্যান্সার আপনাকে করা শিখতে হবে, যাতে করে আপনার ওগুলো দিয়ে যদি আপনাকে এমসিকিউ অ্যান্সার করতে পারে, যাতে আপনি ইজিলি অ্যান্সার করতে পারেন। সো এই টোটাল হলো 80 and 20, 100। আপনার টাইম থাকবে 90 মিনিটস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, দেন আপনার নেক্সট যেটা আসলো প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। প্রিন্সিপাল অফ ট্যাক্সেশনে 40 কোশ্চেন্স হবে, 80 মার্কস এমসিকিউ। হ্যাঁ, আর 2টা সিনারিও বেসড কোশ্চেন থাকবে, 20 মার্কস। এটা ইনফরমেশন এখানে ইনসার্ট করতে হবে, আপনার কম্পিউটারে লিখতে হবে। সো এক্সাম হবে আপনাদের কম্পিউটারে, মানে এক্সাম হলে গিয়ে দেখবেন আপনাদের ওখানে ল্যাপটপ বা ডেস্কটপ দেওয়া আছে, যেখানে আপনার এই এক্সামটা দিতে হবে। আপনার লগ ইন করবেন, লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিবে,
আপনার লগ ইন করবেন, করে অ্যান্সার করবেন, করার পরে আপনার ওই স্ক্রিনটা আসবে টাইমলি যখন পরীক্ষা শুরু হয়, আবার টাইম এন্ড হয়ে গেলে স্ক্রিন আউট হয়ে যাবেন আপনি। যে পর্যন্ত অ্যান্সার করবেন ওই পর্যন্তই অ্যাকসেপ্টেড হবে। টেকনোলজি ড্রিভেন। সো এই হলো আপনার কোশ্চেন প্যাটার্ন। সো এখানে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, পেপার চেক কি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে করা হয় না মানে অভিজ্ঞ স্যার দ্বারা? টিচাররা চেক করেন আর কি। অনলাইনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পার্ট আছে, হ্যাঁ। আর যেগুলো আপনি যে পার্টটা রিটেন থাকে সেটাও অ্যান্সার গুলো ওখানে সেট করা দেয়া থাকে। সো এর সাথে কাছাকাছি মিলে গেলে হয়তো একটা ডেভিয়েশন পার্সেন্টেজ দেওয়া থাকে, ওই পর্যন্ত হলে মার্ক পাওয়া যায়। আর আর হলো আপনার এরপরে টিচাররা স্যাম্পল বেসিসে চেক করেন আর কি, যে ঠিক আছে কিনা। স্যার অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন প্যাটার্নটা যদি আরেকবার বলতেন প্লিজ। অ্যাকাউন্টিং এ যেটা বললাম যে আপনার টোটাল 24 কোশ্চেন্স হবে, মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স, মাল্টিপার্ট, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এখানে মার্কস থাকবে 60, এবং এটা এটা ফুললি তো আপনি এমসিকিউ বুঝতে পারছেন। আর সিনারিও বেসড কোশ্চেন থাকবে একটার জন্য মার্কস 40, এবং এখানে ইনফরমেশন ইনসার্ট করতে হবে। সো আপনার ডেফিনেটলি ওইভাবে ফরম্যাট করা থাকবে। আপনার যেহেতু অনলাইন বেসড, আপনি কম্পিউটারে লিখবেন, ওই ওই কেসের উপর বেস করে আপনাকে অ্যান্সার গুলো ওখানে লিখতে হবে আর কি, ইনফরমেশন ইনসার্ট করতে হবে। সেটা ম্যাথমেটিক্যাল হতে পারে, থিওরিটিক্যাল কিছু হতে পারে, অথবা মিক্সচার অফ বোথ। হ্যালো স্যার, আইটি ব্যাপারে কিছু বলেন। আইটি ওকে, তো এরপর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। স্যার আইটিটা তো ডিসকাস করনি। আইটিও বলেছি তো। চার, পাঁচ, ছয়টা দিয়েছে, আইটিটা এখানে দেয়নি। আইটিটাও সেম। আইটি যেটা আছে, আইটির কোশ্চেন প্যাটার্নও সেম। মানে আপনার এরকম হবে আর কি, মানে এখানে মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স, আর মাল্টিপার্ট, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। তো সেটা আমি টোটাল মডালিটিটা একটু একটা মিনিট আমি চেক করি, দেখি এখানে কিছু আছে কিনা। স্যার প্রত্যেকটা সাবজেক্টে কত পেলে পাস নাম্বার? 50, মেবি 50। আচ্ছা, আইটি ফুললি এমসিকিউ, ঠিক আছে। সো আইটি হবে আপনার ফুললি এমসিকিউ বেসড, এবং এই এমসিকিউ এর উপর বেস করে 50 এমসিকিউ হবে, 50 মার্কস। আচ্ছা দেখেন, আপনার কিন্তু আপনার হলো টোটাল হলো 1600 মার্কস, তাই না সিএ তে এখন? হ্যালো, Yes.
কত মার্কস সিএতে টোটাল? 1600। 600 মার্কস। সার্টিফিকেট লেভেলে 600, তাই না? সার্টিফিকেট লেভেলে যে 600 মার্কস, তার মধ্যে আপনার ল 50 মার্কস, এখানে 100 লিখছে, বাট এটা হবে 50 মার্কস, আর আইটি 50 মার্কস, বাকিগুলো 100 করে। মানে বাকি 5টা সাবজেক্ট 500, ল আর আইটি মিলে 50 50 100, সো টোটাল হলো 600 মার্কস। ঠিক আছে? সো আইটির 50টা এমসিকিউ হবে, স্ট্রেট ওয়ে 50টা এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। আমি একটা জিনিস দেখাই, ওকে, এটা দেখ, স্যাম্পল কোশ্চেন পেপার। সো এটা হলো আইটি। সো এখানে দেখেন আইটির খুব সিলি 50টা কোশ্চেন দেওয়া আছে, আপনি অ্যান্সার করবেন, ট্রু ফলস আছে, তারপর অনেক কিছু আছে। সো এখানে আপনার 50 মার্কস, 50 কোশ্চেন্স, দ্যাটস ইট। ঠিক আছে? স্যার এটা একটু কি আমাদের দেওয়া যায়? আমি সবগুলোই আপনাদেরকে দিব, চিন্তার কোনো কারণ নেই। ওকে স্যার, ঠিক আছে স্যার। তো আমরা সিলেবাস নিয়ে কথা বললাম, তারপরে আমাদের এক্সামে প্রশ্ন কিরকম হবে সেটা নিয়ে কথা বললাম, অ্যান্ড দেন আমাদের কি বলে জানো, কি পড়তে হবে সেটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা অনেকে প্ল্যান করছেন, কেউ কি 7টা পরীক্ষা দিবেন, নাকি 6টা দিবেন, না 5টা দিবেন, না 3টা দিবেন, সেই প্ল্যানিংটা করছেন। একটা জিনিস বলি, আমাদের সবার কিন্তু ক্যাপাসিটি একরকম না, এটা তো আমরা বিশ্বাস করি, তাই না? ইয়েস ইয়েস স্যার। ইয়েস স্যার। একটা হলো ধরেন অনেকেই যে জিনিসটা যেভাবে পড়তে হবে, সেই জিনিসটা পড়ার যে টেকনোলজিটা, সেই টেকনোলজিটা তারটা হয়তো ম্যাচ করে, যার কারণে একটা সাবজেক্ট সে দ্রুত তার মাথায় নিতে পারে। অনেকে হয়তো ওই প্রপার ওয়েটা ধরতে না পারার কারণে সে সেটা ভালো পড়তে পারে না, আবার সেই পার্সন আবার অন্য একটা সাবজেক্ট ভালো পড়তে পারছে, আরেকজন পারছে না, এরকম কিছু বিষয় থাকে। ফার্স্ট। সেকেন্ড হলো, ধরেন আমি হয়তো যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, পড়াশোনা করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট পাচ্ছি, আরেকজন কি সেম সুযোগ সুবিধা পাবে? নাও পেতে পারে। হ্যাঁ, তো এগুলো অনেক কিছু আছে যেগুলো যেগুলোর উপর বেস করে আপনার টাইমটা বের হবে, যে কতটুকু টাইম আপনার বের হচ্ছে। সো একজন হয়তো বা তার অফিস থেকে বাসা অনেক দূরে, তারপরে সেখান থেকে এই পড়াশোনা বা এই ক্লাসে অ্যাটেন্ড করা, এখন তো অনলাইন, এটা বুঝলাম, এটাতে কোনো প্রবলেম নাই। লেট আস টক অ্যাবাউট অফিস অ্যান্ড বাসা। অফিস অ্যান্ড বাসা থেকে দূরে হওয়ার কারণে অনেকে যাতায়াতে অনেক টাইম লাগে, অ্যান্ড দেন দে ইউজ টু মানে গেট ভেরি different amount of time than the other one whose office is very close to home. Okay. Then again, আপনার হয়তো কেউ কেউ ফার্মে অনেক কাজের প্রেশার থাকবে, কারো কারো হয়তো প্রেশার একটু কম থাকবে। আবার এখানে যে সাবজেক্ট গুলো আছে, অনেকেই পড়ে আসছেন আগে অনেক কিছুই, অনেকেই পড়ে আসেন নাই। এটা একটা, পড়ে আসেন নাই দুটা কারণে। কারো কারো ইনস্টিটিউটে এগুলো পড়ানো হয়েছে, কারো কারো হয়নি, এটা একটা। কারো কারো ইনস্টিটিউট পড়ানো হয়েছে কিন্তু সে পড়ে নাই। কারা পড়ে নাই? যারা পরীক্ষার আগে রাতে পড়ে পড়ে পাশ করেছে। এরকম আছেন না ব্যাক বেঞ্চার্স? ইয়েস স্যার। ব্যাক বেঞ্চার্স থাকলেও বলার সাহস কিন্তু খুব কম লোকের আছে। হ্যাঁ, ওকে, গুড। তো এরকম কিন্তু অনেকেই আছে। সো এই জিনিসগুলো কনসিডার করেই, আবার আপনার এনভায়রনমেন্টটা, মানে আপনি কোন এনভায়রনমেন্টে আছেন, কোন এনভায়রনমেন্টে মানে যে জায়গায় থাকছেন সেখানকার এনভায়রনমেন্ট। অনেকে আছে
সে হয়তো বাসায় থাকছেন, বাসায় সবাই হয়তো তার খাবারের ব্যবস্থা, তার কাপড় চোপড়, ধরেন লন্ড্রি করা বা আয়রন করা এগুলো জিনিস, বা কাপড় পরিষ্কার করা, তাকে গুছিয়ে দেওয়া, বাসায় হয়তো লোক বাবা মা ভাই বোন নিয়ে একসাথে থাকেন আছে। হ্যাঁ, আবার কেউ আছে সে হয়তো বন্ধুদের সাথে একসাথে মেসে থাকছেন বা বাসা ভাড়া নিয়ে থাকছেন, যার সবকিছু নিজে করতে হচ্ছে। তো এখানে কিন্তু একটা টাইম কিন্তু অনেক কিছু কিল হবে, ডিফারেন্স ক্রিয়েট হবে। আবার অনেকে আছে ফিজিক্যালি খুব স্ট্রং, সে হয়তো 3-4 ঘন্টা ঘুমালেও একটানা মোটামুটি 15-20 দিন বা 1 মাস 3-4 দিন, মানে 4-5 ঘন্টা ঘুমালেও কোনো প্রবলেম হয় না। আবার অনেকে আছে ফিজিক্যালি একটু উইক, তাকে রেগুলার 6-7 ঘন্টা না ঘুমালে তার প্রবলেম হয়ে যায়। তো এগুলোর উপরে তো কারো হাত নেই, এটা তো মানতেই হবে। বাট আমাদের যেটা করতে হবে, আমাদেরকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে যে যত বেশি সময় আমরা ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, তো সেটা কিভাবে আপনি ইউটিলাইজ করবেন, ইউটিলাইজ করার কেন করতে হবে আমি সেই জিনিসটা আপনাকে বোঝাচ্ছি। জাস্ট এই মোমেন্ট পর্যন্ত আপনাদের সবার মনে হচ্ছে আপনার হাতে অনেক সময় আছে, আপনি পড়াশোনা শেষ করে সব পরীক্ষা দিতে পারবেন, তাই না? একটু পরেই আপনার এই ধারণা আমি ভুল করে দিব। আসলেই সময় নেই, সময় যে আসলেই নাই সেটা আমি ভুল প্রমাণিত করবো। এখানে আর একটা কারণ জিনিস আছে। আচ্ছা, যারা কিনা ধরেন কেউ আছেন ফার্মে কাজ করছেন, সো তাকে কিন্তু সারাদিন অফিস করে তারপরে পড়াশোনা করতে হবে। আবার যে কিনা প্রি আর্টিকেলশিপে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে সারাদিন অফিস করার ঝামেলাটা নেই। তাহলে আপনারা যেটা করবেন, আপনারা মোটামুটি পড়াশোনার মধ্যেই থাকবেন, খাওয়া দাওয়া পড়াশোনা এই। আর আপনার যদি যে একাডেমিক অন্য, লাইক আপনি হয়তো যেখানে বিবিএ করছেন বা অনার্স করছেন, সেই জায়গায় আপনার হয়তো পড়াশোনা করতে হবে, সেটাও পাশাপাশি করতে হচ্ছে, বাট চাকরি করতে হচ্ছে না। মানে ফার্মে যে আর্টিকেলশিপ আছে সেটা কিন্তু আপনার করতে হচ্ছে না। সো আপনার কিন্তু অফুরন্ত সময়। আপনার কাছে মনে হইতে পারে স্যার এটা কি বলছে, এটা কিসের অফুরন্ত সময়, আমি তো আমার গার্লফ্রেন্ডকে সময় দিতে পারছি না, আর আপনি বলছেন অফুরন্ত সময়। হ্যাঁ, কিন্তু আপনি আসেন, ফার্মে আসেন বা জবে আসেন, আপনি দেখবেন তখন বলবেন যে মানে আগেই তো ভালো ছিল। মানে এখন তো অনেকেই বলে না যে আগেই ভালো ছিল, এই তত্ত্বাবধায়ক সরকার এসে কি সব করছে উল্টাপাল্টা, সমন্বয়করা কি করছে, আগেই ভালো ছিল, এখন কোনো আইন শৃঙ্খলা নাই, এই প্রবলেম ওই প্রবলেম। অনেকেই তো এরকম প্রবলেম বের করতেছে নাকি, বলে না অনেকে আগেই ভালো ছিল। তো তখন আপনার মনে হবে যে আগেই ভালো ছিল। ঠিক আছে, আমরা একটা কথা শুনতাম সিনিয়রদের কাছে, যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তো আপনার যে সময় পার করছেন, মানে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন ইউর লাইফ। মানে স্টুডেন্ট লাইফ পার হয়ে গেলেন, ধীরে ধীরে আপনি যখন জবে যাবেন, অফিসের রেসপন্সিবিলিটি, দেন অফিস পলিটিক্স, অফিসে কাজের প্রেশার, সিনিয়রদের কথাবার্তার প্রেশার আছে, কথার প্রেশার কিন্তু কাজের প্রেশারের চেয়েও বেশি। এমন কথা বলবে আপনাকে, আপনারে কামড়ায় ছাড়বে, আপনি যত শক্ত লোক হন না কেন। সো এরকম সিচুয়েশনও কিন্তু আছে। ওকে, তো এগুলো সবকিছু করে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। সো দোজ পিপল হু আর আন্ডার প্রি আর্টিকেলশিপ, ইউ আর রিয়েলি ভেরি লাকি। সো ইউটিলাইজ দিস অপরচুনিটি and try to pass as many subjects as possible before you enter into the firm. তাহলে যেটা হবে, আপনি যে সাবজেক্টগুলো পড়বেন এবং পাস করবেন, সেগুলো নলেজ অটোমেটিক্যালি ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড। Then whenever you are joining in the firm and you are going for audit or consultancy or whatever may be your engagement, then you can perform well. এটা কিন্তু একটা পজিটিভ সাইড। ঠিক আছে, সো আপনারা সেটা করেন। আর যারা এটা করতে পারেন নাই, তারা আমার মতোই আনলাকি। আমাদের সময় এগুলো ছিল না। আমি পাস করেছি ব্যাক ইন 2016। হ্যাঁ, 2016 আমি কোয়ালিফাই করি। আমি ফার্মে জয়েন করেছিলাম 2012-তে, and then I qualified back in 2016. তখন আমাদের কোনো এমসিকিউ এগুলো কোনো কিছুই ছিল না, রিটেন এক্সাম দিতে হতো। এবং আপনি যে এমসিকিউ এক্সাম দিবেন এখন 1.5 ঘন্টায়, আমরা 100 মার্কের রিটেন এক্সাম দিতে হতো আমাদের 1.5 ঘন্টায়। ঠিক আছে, ভাগ্য খারাপ হলে ক্লাসে যদি সুন্দরী কোনো ম্যাডাম পড়ে, আর আপনি যদি ক্লাসের এই পরীক্ষার
দিকে কনসেন্ট্রেট না করে ম্যাডামের দিকে কনসেন্ট্রেট করছেন, তাহলে ওই সাবজেক্ট শেষ, আপনি ফেল। আমি লিখে দিচ্ছি, আপনি ফেল। 1.5 ঘন্টা তো দেখতে দেখতে সময় চলে যায়। স্যার ঠিক এই আছে, টিপসটা দেওয়ার জন্য ধন্যবাদ। এই জিনিস আমি ফেস করেছি, এই জন্য বলে দিলাম। আমার একটা সাবজেক্টে ফেল করেছি 2 বার, তাও সার্টিফিকেট লেভেলে, এবং যে সাবজেক্টে আমি গ্রাজুয়েট BBA করেছি সেম এই সাবজেক্টে। এবং আমাদের ক্লাসে, মানে আমাদের সার্টিফিকেট লেভেলে ক্লাস নিতেন একনাবিনের আমিন সিদ্দিকী ভাই, উনি আমাদের ক্লাস নিতেন। উনি একনাবিনের পার্টনার, আপনারা অনেকে চিনবেন যদি কেউ একনাবিনে থাকেন। তো উনি যতগুলো মক টেস্ট নিয়েছিলেন সবগুলোতে আমি ফার্স্ট হয়েছি। ওই সাবজেক্টে 2 বার ফেল করেছি, মানে বাকি সব পাস করেছি, এটাতে ফেল। দেন আমি রেজাল্ট পাওয়ার পরে বাসা থেকে নামছি, আমার নিচের ফ্লোরে একজন থাকে, আমাদের সাথে ক্লাস করতো, তার সাথে দেখা। আমাকে বললো কি অবস্থা, আপনি কয়টা পাস করছেন? তেমন আমি তো 6টা পাস করেছি, একটা ফেল। কোনটা? বলছে অ্যাকাউন্টিং। কি বলেন, আপনি অ্যাকাউন্টিং এ ফেল করেছেন? আপনার অ্যাকাউন্টিং এ সবগুলা মানে পরীক্ষায় সবচেয়ে ভালো মার্ক পেয়েছেন। তা আমি বলছি হ্যাঁ, কিন্তু বুঝলাম না কেন হয়েছে। বুঝছি কেন হয়েছে, বাট বলি নাই আর কি। এখন তাকে জিজ্ঞেস করলাম সে কোন সাবজেক্টে পাস করেছে। সে একটা সাবজেক্টই পাস করেছে, অ্যাকাউন্টিং। হ্যাঁ, এবং পরের 6 মাস পরে আবার যখন একটা সাবজেক্ট, আমাদের সময় আবার পরের লেভেলের পরীক্ষা দেওয়া যেত না, মানে পুরা লেভেল কমপ্লিট করবেন দেন নেক্সট লেভেল। দেন 6 মাস বসে থাকতে হলো একটা সাবজেক্টের জন্য। 6 মাস বসে থেকে যখন ওটা পরীক্ষা দিছি, আবার ফেল, তারপরে গিয়ে পাস করেছি। আমার সার্টিফিকেট লেভেলেই টাইম লেগেছে বেশি, মানে 3 বার পরীক্ষা দিতে হয়েছে। হাউএভার আপনারা, আমি এটাই বলবো যে আপনারা যারা প্রি আর্টিকেলশিপে আছেন, এখন মনে হয় প্রফেশনাল লেভেল পর্যন্ত দেয়া যাচ্ছে, যত দেয়া যায় সব সাবজেক্ট ক্লিয়ার করে ফেলেন, পরীক্ষা দিয়ে পাস করে ফেলেন, দেন ইউ এন্টার ইনটু দ্য প্রফেশন। আর যারা ফার্মে আছেন, আপনারা পরিশ্রম করেন, এটা কষ্ট করার সময়। আপনারা সবাই ধরেন এখন গ্রাজুয়েশন করে কিন্তু ফার্মে এসেছেন, তাই না? সো আপনাদের বাবা মা, ভাই বোন বা ফ্যামিলি সবাই আপনাদের দিকে চেয়ে আছেন। আপনাদের অনেক বন্ধু বান্ধব এখন BCS দিবে, বাংলাদেশ ব্যাংকে জব করবে, অন্যান্য প্রাইভেট ব্যাংকে জব করবে, দেন আরো অন্যান্য জব আছে, ইউনিভার্সিটি টিচিং করবে। সো সেটাকে স্যাক্রিফাইস করে আপনি কিন্তু CA করতে এসেছেন। এট দ্য সেম টাইম দে আর অন দ্য সার্ভিস, and they will be earning from today, no? They are earning, but you are not earning anything. যেটা আর্ন করছেন ফার্ম থেকে, যেটা দিচ্ছে, এটা দিয়ে তো নিজেই চলতে হবে, ফ্যামিলিকে তো আর আপনি সাপোর্ট দিতে পারবেন না, বা ওরা যে লেভেলে জবের যে আর্নিংটা সেটা তো আর হচ্ছে না, আপনাকে একটা অ্যালাউন্স দেওয়া হয়, ইটস ভেরি লো অ্যামাউন্ট। তো এটা দিয়ে আপনার নিজেই চলতে অনেক কষ্ট। তো তার মানে আপনি জবে যেতে গেলে আপনাকে ভালো করে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, দেন ইউ উইল হ্যাভ টু গো টু দ্য জব মার্কেট। তো এই জন্য আমার রিকোয়েস্ট, আপনার ভালো করে পড়াশোনা করতে হবে, এবং এই আপনাকে খুব সিরিয়াসলি পড়তে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি এটা বলি, সেটা হলো আপনি কোথা থেকে এসেছেন, মানে কোন গ্রাম থেকে এসেছেন, কোন পাড়াগা থেকে এসেছেন, না নদীর পাড় থেকে এসেছেন, দ্যাট উইল নট মেক এনি ডিফারেন্স। ঠিক আছে, ইউ হ্যাভ ইউর ব্রেইন, আল্লাহ আপনাদেরকে ব্রেইন দিয়েছে, আপনি এটাকে ইউটিলাইজ করেন। আপনার টাইম দিয়েছে, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবেন। আর আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কেউ হয়তো অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছে, কেউ হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে, কেউ হয়তো আপনার NSU থেকে পড়েছে, বা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কেউ হয়তো আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কেউ হয়তো বা A লেভেল O লেভেল করেও এসেছেন। সো আপনি কখনোই দুটা জিনিসই কখনো করা ঠিক না। একটা হলো আপনি ইনফেরিয়র কমপ্লেক্সিটিতেও কখনো ভুগবেন না, আবার সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভোগারও কোনো দরকার নেই। ঠিক আছে, সো আপনাদের যেটা করতে হবে, ইউ উইল হ্যাভ টু বি ভেরি ভেরি সিনসিয়ার অ্যাবাউট ইউর স্টাডি, অ্যাবাউট দ্য syllabus you have in front of you, and you will have to be very mindful about the time that you will have to utilize mindfully. কিভাবে? আপনাকে ঠিক করতে হবে আপনি কতক্ষণ ঘুমাবেন। ঘুম থেকে ওঠার পরে আপনাকে ঠিক করতে হবে আপনার ফ্রেশ হতে কত সময় লাগবে। তারপরে এরপরে আপনি আপনার যারা যে ধর্মে আছেন, মুসলিমদেরকে আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত অনেকে, তারপরে আরো ধর্মীয় কোনো কাজকর্ম অনেকে আছে, কোরআন শরীফ পড়েন, বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরও অনেক ধর্মীয় ধরেন আপনাদের হয়তো কর্মকাণ্ড থাকে, তো সেগুলো করতে হবে, করবেন। আর তারপরে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি গোসল করবেন কত সময়ে, খাবেন কত সময়ে। আপনি গিয়ে খেতে বসে গল্প শুরু করে দিলেন ফ্যামিলি মেম্বারদের সাথে,
গিয়ে আধা ঘন্টা ধরে আপনি গল্প করছেন, এটা কিন্তু প্রপার একটা স্টুডেন্টের কিন্তু ক্যারেক্টার না। আপনি খেতে বসছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম উইথ দ্য ফ্যামিলি, ইউ কান্ট গিভ দ্যাট মাচ টাইম দ্যাট ইউ ইউজ টু গিভ আর্লিয়ার। এখন আপনি সিএ পড়তে আসছেন, ইউ উইল হ্যাভ টু বি ভেরি আনসোশ্যাল। এই 3 ইয়ার্সে সিএ আপনাদেরকে পুরোপুরি আনসোশ্যাল করে দিবে, পুরোপুরি, আমি বলে দিচ্ছি। তাহলে আপনি সিএ পাস করতে পারবেন। আপনাকে ফ্যামিলি গ্যাদারিং, ফ্যামিলি এঙ্গেজমেন্ট, তারপরে ধরেন সোশ্যাল যে প্রোগ্রামগুলা, এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, নিজেকে এগুলো থেকে বিরত রাখতে হবে। তারপরে আপনি বন্ধু বান্ধবদের সাথে আপনি মিশতে পারবেন না খুব বেশি, যারা সিএ করছে না তাদের সাথে আপনি মিশবেন না এই 3 বছর, টেকনিক্যালি আপনি অ্যাভয়েড করবেন। এবং আপনি ট্রাই করবেন যে আপনার যারা সিএ করছে এই ধরনের বন্ধু বান্ধব এবং যারা এখানে ভালো পড়াশোনা করছে তাদের সাথে কোলাবোরেশন মেনটেন করা এবং তাদের কাছ থেকে হেল্প নেওয়া এবং হেল্প করা, এই জিনিসটা করতে হবে। তার মানে আপনাকে এই যে বন্ধুরা আপনার এখন যারা চাকরিতে জয়েন করেছে, তারা দেখা যাবে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, তারপরে আপনার দে উইল গো ফর ট্রিপ, বন্ধুরা মিলে ঘুরতে যাবে টাঙ্গুয়ার হাওর, কক্সেস বাজার, সেন্ট মার্টিন, অ্যান্ড দেন বান্দরবন, সুন্দরবন, অনেক জায়গা আছে, শীত দেখতে যাবে পঞ্চগড়, অনেক কিছু আছে। আপনাকে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধারণ করে পড়াশোনা করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ। এটা কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতেও সাহায্য করবে, আপনার কিন্তু পেশেন্স লেভেল অনেক বাড়বে। এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন। স্যার সিএলপিএল শেষ করার পরে কি ফার্মে জয়েন করতে হয়? তো ফার্মে আসলে কি ধরনের কাজ করতে হয়, বা এরপরে মানে এই পরবর্তী স্টেপ গুলো কি হয় আসলে যদি বলতেন একটু জানলে। আচ্ছা, ওকে, সেটা বলবো। সো আপনার যেটা করতে হবে, টাইম গুলাকে এভাবে ইউটিলাইজ করতে হবে। আপনি ওয়াশরুমে গোসল করতে গিয়ে আপনি গান গাইতে গাইতে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পার করায় দিলেন, হ্যাঁ, এটা করা যাবে না। আপনাকে যতটুকু সময় প্রয়োজন ততটুকুই আপনাকে নিতে হবে। খাওয়ার সময়টা আপনাকে ইউটিলাইজ করতে হবে প্রপারলি, ঘুমানোটা টাইমলি ঘুমাতে হবে এবং প্রপারলি আপনাকে। আর আপনার ফেসবুক একদম লিমিটেড লেভেলে ইউজ করতে হবে, ফেসবুক আপনাকে কিন্তু একদম মেরে ফেলবে। হ্যাঁ, ফেসবুকটা খুবই লিমিটেড স্কেলে ইউজ করতে হবে, সোশ্যাল মিডিয়া টিকটক এগুলো বাদ, ঠিক আছে? এখন ইউ উইল হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার অ্যাবাউট দ্য স্টাডি। সো যখন প্রয়োজন হবে, আপনার ফান টাইমের প্রয়োজন হবে, নিজেকে চিয়ার আপ করার প্রয়োজন হবে, সেগুলো আপনি করবেন টাইম টু টাইম, বাট আপনাকে খুবই সিনসিয়ার হতে হবে অন ইউর স্টাডি। আপনি অফিস থেকে বাসায় যাচ্ছেন, বাসা থেকে অফিসে যাচ্ছেন, আপনাকে এই সময়টাতে আপনার বই বা এরকম রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস গুলো সাথে রাখতে হবে, আপনাকে এগুলো দেখতে হবে। সাথে রেখেও দেখতে পারেন, আপনি মোবাইলেও যদি সফট কপি থাকে আপনি দেখতে পারেন। সো আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই চলাফেরা, কাজের ফাঁকে, যখন যেভাবে সময় পাবেন সেখানে এই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে হবে, আপনার এই টাইমগুলোকে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন যে ফার্মে জয়েন করার পরে আপনার ফার্মে নর্মাল যেগুলো অডিট এঙ্গেজমেন্ট থাকলে অডিট করতে হবে, অ্যাডভাইজরি এঙ্গেজমেন্ট থাকলে সেগুলো করতে হবে, ভ্যালুয়েশন থাকে, ইন্টারনাল অডিট, তারপরে ডিউ ডিলিজেন্স, বিভিন্ন ধরনের রিস্ক কনসাল্টিং এর কাজ থাকে, সেগুলো করতে হয়। আর যদি অডিট হয়, ট্যাক্সের কাজ আছে, ট্যাক্সেশনের কাজ করা, তারপরে বিভিন্ন অ্যাডভাইজরি সার্ভিসেস আছে, লাইক পেরোল সার্ভিস, অ্যাকাউন্টিং সার্ভিস, এই ধরনের বিভিন্ন ধরনের সার্ভিস থাকে, সেগুলো করতে হয়, পলিসি ডেভেলপমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম রিভিউ। সো এই ধরনের অনেক ধরনের সার্ভিস থাকে ফার্মে। সো এইগুলো এঙ্গেজমেন্টে যাকে যেখানে দেওয়া হয় সেগুলো কাজ করা হয় আর কি। তবে মেইনলি খুব কি বলবো, খুব ইন্টারেস্টিং হলো অডিটটা। বিভিন্ন কোম্পানিতে গিয়ে আপনি অডিট করবেন, সেই কাজগুলো থাকে, সেগুলো আমরা করি আর কি। এগুলোই কাজ, এখানে টিম থাকে, টিম কাজ করে, টিমের মধ্যে সবচেয়ে সিনিয়র একজন থাকে, মিড লেভেলের থাকে, জুনিয়র লেভেলের থাকে, টিম হয়ে একটা করে এঙ্গেজমেন্টে কাজ করে। এবং এঙ্গেজমেন্ট টিমের হেড থাকে, এই টিমের সবচেয়ে সিনিয়র যে থাকেন উনি, এবং তাকে আমরা সুপারভাইজার বলি, অথবা এঙ্গেজমেন্ট টিমের এঙ্গেজমেন্ট লিড বলি। এরপরে তার এরকম 4-5টা এঙ্গেজমেন্ট বা 10টা 20টা এঙ্গেজমেন্ট দেখেন একজন ম্যানেজার, নর্মালি ম্যানেজাররা কোয়ালিফাইড হয়। সো ম্যানেজারদেরকে আমরা বলি এঙ্গেজমেন্ট ম্যানেজার, এবং এর উপরে ডিরেক্টর থাকে, পার্টনার থাকে, ওনারা এগুলো রিভিউ করেন। সো এইভাবে ফার্মে কাজ করতে হয় আর কি, ঠিক আছে? স্যার ফার্মের সময়সীমাটা কতটুকু, কয় বছর বা কয় মাস? 3 ইয়ার্স। প্রি আর্টিকেলশিপদের
3 ইয়ার্সে 3 ইয়ার্স হওয়ার কথা, এখানে মনে হয় কোন একটা সিএল যদি স্যার সিএল যদি কেউ পাস করে 2.5 ইয়ার্স, পিএল পাস করলে 2 ইয়ার্স। ওকে, তার মানে এই ফার্মে জয়েন করার আগে কেউ যদি সার্টিফিকেট লেভেল পাস করে তাহলে হবে 2.5 বছর, ইয়েস স্যার। আর যদি প্রফেশনাল লেভেলও পাস করে তাহলে 2 ইয়ার্স। ইয়েস স্যার। আর যারা রেগুলার তাদের 3 ইয়ার্স। তাহলে দেখেন ওই দিক দিয়েও আপনার সুবিধা। সো আপনাকে কিন্তু যত দ্রুত সম্ভব আপনাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত পাস করতে হবে। হ্যাঁ, আর ফার্মে বা আপনারা যারা সিএ পড়ছেন, ফার্মে আছেন, বা আপনারা তো অনেকে ফ্রেন্ডরা মিলে একসাথে আসছেন। সো আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা কম্পিটিশন রাখতে হবে নিজেদের মধ্যে, বন্ধুদের মাঝে। ঠিক আছে? আপনারা কি 3 ইডিয়টস মুভি দেখেছেন কেউ? ইয়েস স্যার। ইয়েস স্যার, 20 বারের মতো হয়তো দেখেছি। 20 বার? স্যার কতবার দেখছি হিসাব স্যার আছে। ওকে, সো আপনার ওখানে একটা ডায়লগ আছে, বলে যে বন্ধুরা ভালো করলে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু নিজের চেয়ে ভালো করলে কিন্তু খারাপ লাগে। সো এই ফিলিংটা হ্যাঁ যেন, স্যার, এই যে আপনার রাজু আর মানে ফারহান যখন লাস্ট আসে, হ্যাঁ, তাদের ফ্রেন্ডদের রেজাল্ট খুঁজে পায় না যে ফেল করলো নাকি, তেমন টাইপের। এই তারপর বলে যে হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং আপনার সাথে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে ইন্টারনালি ভিতরে ভিতরে একটা কম্পিটিশন রাখতে হবে যে আমি যেন অবশ্যই আগে পাশ করি। এই জিনিসটা নিজের মধ্যে, এই জিনিসটা রাখতে হবে। আমি যেটা ট্রাই করতাম আর কি, আমি পড়াটাকে 3 ভাবে করতাম, 3 বার পড়ার চেষ্টা করতাম আর কি, যদি টাইম থাকে। লেটস সে আমি এখন 7টা সাবজেক্ট পরীক্ষা দিব। আমি সবসময় 7টা সাবজেক্টই পরীক্ষা দিতাম, যা আছে কপালে। হ্যাঁ, তো আল্লাহর মতো সাকসেসফুলও হয়েছি। 7টা সাবজেক্ট থাকলেও একটা জিনিস কি, আমার তো আগে থেকেই বিবিএমবিএ তে একটা পড়ার আমার তো একটা স্টাইল আছে, যে একটা সাবজেক্ট পরীক্ষা দেওয়ার আগে আমার কোন লেভেল পর্যন্ত আমার কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে। তো সেটা 5 দিনে করলেও করতে হবে, সেটা 10 দিনে করলেও একই রকম, 1 মাস করলেও একই রকম, এর চেয়ে কমও হতো না, বেশি হতো না। সো আমি যখন কম সময় পাচ্ছি সিএতে এসে, তখন আমি কিন্তু এই 7টা সাবজেক্টই পরীক্ষা দিতাম, এবং অল্প সময়ে খুব বেশি টাইম ইউটিলাইজ করে অন্য সবকিছু কমিয়ে দিয়ে, সকল ধরনের সোশ্যাল লাইফ, সকল ধরনের এই যে সময়ের অপব্যবহার বন্ধ করে দিয়ে আমি ওই সময়গুলোতে পড়াশোনা করতাম আর কি, করে ওই ম্যাক্সিমাম সাবজেক্ট মানে সবই পরীক্ষা দিতাম। ঠিক আছে? সো আমি ধরেন আপনি 7টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, তো এখন আপনার 3 বার পড়তে হবে। ফার্স্ট রিডিং করতে হবে, ফার্স্ট রিভিশন, এরপরে আপনার সেকেন্ড রিভিশন, একদিনে একটা করে সাবজেক্ট পড়া। এটা অবশ্যই থাকবে, কারণ আপনার এক্সাম গুলো হবে কিন্তু প্রতিদিন যদি হয়, একটা সাবজেক্ট একদিনে পড়তে হয়, তাহলে তার আগে একটা সাবজেক্ট একদিনে করে পড়ার এক্সপেরিয়েন্স আপনার হওয়া লাগবে না? সেই অভিজ্ঞতাটা আপনার তো থাকতে হবে নাকি? তো এই জন্যই আপনার কিন্তু এটাও থাকতে হবে। তো এখন আমরা যদি দেখি, আপনার এক্সাম হবে ডিসেম্বরের 8 তারিখে, ঠিক আছে? এক্সাম যদি ডিসেম্বরের 8 তারিখ হয়, সো লেটস সে ডিসেম্বরের 8 তারিখ, আজকে অক্টোবরের 14 তারিখ, তাহলে আপনার হাতে টাইম আছে কতদিন? 54 ডেজ, তাই না? জি 7টা স্যার। সাবজেক্ট পরীক্ষা দেন আপনি, পার সাবজেক্টে আপনার টাইম আছে 7.71 ডেজ, মানে ধরেন 7 দিন আছে আপনার হাতে একটা সাবজেক্টের জন্য। একটু আগেও কিন্তু আমার মনে হয় না আপনার এই জিনিসটা মনে হয়েছিল, মাত্র 7 দিন আছে একটা সাবজেক্টের। একটু আগেও মনে হয় নাই, এখন মনে হবে যে মাত্র 7 দিন। এখন এই 7 দিন আপনি কিভাবে পড়বেন? So let's say আমি একটু 4 54 ডেজ ম্যাচ করে দিলাম। সো নর্মালি আপনার এই ফার্স্ট টাইম যখন পড়বেন, ধরেন অ্যাকাউন্টিং পড়া শুরু করলেন আজকে, কালকে থেকে 19 তারিখে আপনাকে শেষ করতে হবে। তারপরে অ্যাসুরেন্স পড়বেন, এটা 23 তারিখ শেষ করবেন। এইভাবে যদি আপনি টার্গেট নিয়ে পড়তে না পারেন,
তাহলে আপনি শেষ করতে পারবেন না। আপনার ভেরি স্ট্রিক্ট হইতে হবে টার্গেটে। হ্যাঁ, সো আপনাকে আগে টার্গেটটা ফিক্স করতে হবে এবং সেই টার্গেট অনুসারে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আপনি এই টার্গেট যদি মিট করতে না পারেন তাহলে আপনি 54 ডেইজে এটা শেষ করতে পারবেন না। এভাবে করে একটা একটা করে আপনি কোনোটাতে বেশি দিলাম কোনোটাতে কম দিলাম, বিকজ কিছু সাবজেক্ট আছে একটু কঠিন, সেগুলোতে একটু বেশি টাইম দিয়েছি, অ্যাকাউন্টিং এ মাঝামাঝি টাইম দিয়েছি, এগুলোতে একটু কম দিয়েছি, এগুলো একটু ইজিয়ার কম্পারেটিভলি। টাইমগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া। সো এইভাবে আপনি যদি একটা টেবল করে আপনি প্রিন্ট দিয়ে আপনার সামনে রাখেন এবং সেইভাবে যদি পড়াশোনা করেন তাহলে আপনি এটা সাকসেসফুল হতে পারবেন। সেক্ষেত্রে হতে পারে আপনি হয়তো কম সাবজেক্ট দিবেন, আপনি যদি 4টা সাবজেক্ট দেন তাহলে 4টার প্ল্যান করবেন ওইভাবে। তাহলে যদি 4টা সাবজেক্ট দেন, ধরেন 4টা সাবজেক্ট, তাহলে পার সাবজেক্ট আপনার 13 ডেজ আছে, ধরলাম ফার্স্ট 4 সাবজেক্ট আপনি দিচ্ছেন, ঠিক আছে? সো আপনি 13 দিনে আপনি ধরলাম এখানে আপনি পড়বেন 9 3 12, এখানে 1। তো তো আপনি হয়তো এটা ধরলাম 10 দিন আপনি পড়লেন, অ্যাকাউন্টিং আপনি 10 দিন পড়লেন, জাস্ট এটা আরবিট্রারি আর কি। মানে আমি তো যে সাবজেক্টগুলো ধরেছি আপনি এই সাবজেক্টগুলো নাও ধরতে পারেন, আপনি আপনার পছন্দ মতো ধরলেন। তাহলে ধরেন এটা 10 দিন পড়বেন, যেদিন শেষ হবে পরের দিন থেকে এটা, এটা যেদিন শেষ হবে, একদম এই টাইমলাইন যেন ফিক্স থাকে। এখন যেটা হতে পারে আপনার, ধরেন এটা 10 দিন শুরু হলো অ্যাকাউন্টিং, 5 দিন পর পর হয়তো আপনার ভালো লাগছে না, আপনার একটু টেস্ট চেঞ্জ করা দরকার, তাই না? প্রতিদিন তো ধরেন আপনাকে যদি বলে প্রতিদিন আপনাকে বিফ খেতে হবে, ভালো লাগবে? একসময় কি ভালো লাগবে না? আমার লাগতো না। তো আমি যেটা করতাম 2-3 দিন বা 4-5 দিন পর পরে যখন এটা ভালো লাগতো না, তখন একদিন আমি একটা, এটা যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, আমি তখন একটা থিওরিটিক্যাল সাবজেক্ট পড়তাম এবং সেটা আমি যেদিন পড়তাম একদিন যেহেতু এখান থেকে চলে গেল, তো আমি এইখানে একদিন বেড়ে যাবে আর এখান থেকে একদিন কমে যাবে, এইভাবে করে অ্যাডজাস্ট করে নিতাম। সো আপনি ফার্স্ট টাইম পড়লেন, সব পড়া শেষ, এরপরে ফার্স্ট রিভিশনে গেলেন, 3 দিন করে সব পড়া শেষ করলেন। এখানে সিলেবাস তো বুঝেনি, অ্যাকাউন্টিং রিলেটেড যা যা সিলেবাস থাকে সবই পড়বেন। এমআই এর ক্ষেত্রে আমরা যেমন সিলেবাস যেগুলো বললাম সবই পড়বেন আপনি। তারপরে ফাইনালি একদিন একদিন করে পড়বেন, একদিন একদিন করে যখন পড়া শেষ হবে তারপরে আপনি এক্সাম দেওয়া শুরু করবেন। তাহলে হবে কি, আপনার এই 3বারে পড়ে আপনার একটা লেভেলে চলে আসলো, দেন আপনি এক্সাম দিলেন। তো এখন ধরেন আপনি অ্যাকাউন্টিং পড়বেন 10 দিন ফার্স্ট টাইম, অ্যাকাউন্টিং বইয়ে হয়তো আপনার 400 পেজ আছে ফর এক্সাম্পল, 10 দিনে পড়লে পার ডে আপনাকে কত 40 পেজ করে পড়তে হবে, তাই তো? তো 40 পেজ যদি পার ডে পড়তে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ডেইলি আপনার অফিস ক্লাস এগুলো করে হয়তো আপনি লেটস সে আপনি 3 আওয়ার্স পাচ্ছেন। তো 3 আওয়ার্স যদি পান তাহলে পার আওয়ার আপনাকে 14 পেজ করে পড়তে হবে। তাহলে আপনার এই হিসাবও থাকতে হবে যে আজকে আমার এই বইয়ের 40 পেজ পড়তে হবে। 40 পেজ যদি আমি পড়তে যাই, আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা যেটাই পাচ্ছি, আপনাকে পার আওয়ার 3 ঘন্টা পড়লে আপনি 14 পেজ করে পড়তে হবে। মানে এই দিন আমাকে 40 পেজ শেষ করতেই হবে অ্যাট এনি কস্ট। এই ধরনের মেন্টাল সেটআপ যদি আপনার মধ্যে না থাকে তাহলে সিএ পাস করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ, ঠিক আছে? আর যদি আপনার মধ্যে এই ধরনের কোনো ইন্টেনশন থাকে যে আমি আসছি কোনো রকমের সিএসসিটা করব, করার পর একটা চাকরি নিব, তাহলে আমি আপনাকে আজকেই বলছি আপনার আর সিএ পড়ার দরকার নাই। ইউ গো অ্যান্ড ফাইন্ড আউট যে আপনার যে ক্যারেক্টারিস্টিক্স, মেন্টাল সেটআপ এবং আপনার যে ক্যারেক্টারিস্টিক্স সেটার সাথে সুইটেবল হয় কোন জবটা। লাইক আপনি যদি খুবই মানুষের সাথে আউটস্পোকেন হন, আপনার নেটওয়ার্কিং স্কিল খুব ভালো হয়, তাহলে আপনি ইউ গো ফর সেলস জব, সেখানে আপনি অনেক ভালো করবেন রাদার দেন এই যে অ্যাকাউন্টিং এ আপনি এইখানে অ্যাকাউন্টসে জব করার জন্য সিএ সিএসসিসি করে আপনি আপনি কোনো সাবজেক্ট পাশ করলেন না, অথবা 4-5টা সাবজেক্ট পাশ করে তারপরে আপনি কোনো রকম একটা জবে গেলেন, সারা জীবনই ক্লার্ক থাকবেন, আপনি বড় কিছু হতে পারবেন না, এক্সিকিউটিভ হতে পারবেন না। রাদার আপনার যদি ওই স্কিল থাকে, সেলস স্কিল ভালো থাকে, আপনার যদি নেটওয়ার্কিং স্কিল ভালো থাকে, আপনি যদি সেলসের জবে যান, দেখবেন আপনি কোনোদিন এই কোম্পানির বা অন্য কোনো কোম্পানির বড় কোম্পানির এমডি হয়ে গেছেন। তো এই অ্যাকাউন্টিং ক্লার্ক হয়ে থাকার চেয়ে তো এমডি হওয়া ভালো। আপনি কেন আপনার মেধাটাকে নষ্ট করবেন? আপনি আগে নিজেকে রিঅ্যাসেসমেন্ট করেন
যে আমি সিএ পড়লে, সিএ যদি আমি পড়ি, আই উইল হ্যাভ টু গিভ ফুল কনসেন্ট্রেশন, আই উইল হ্যাভ টু বি আ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনি কোত্থেকে আসছেন, দ্যাট ইজ নট এ প্রবলেম এট অল। আপনি কি ন্যাশনাল থেকে এসছেন, না ডিগ্রি পড়ে আসছেন, না কি করে আসছেন, মানে দ্যাট উইল নট মেক এনি ডিফারেন্স। আপনি কি করতে চান, আপনার মেন্টাল সেটআপ কি, আপনি কি ধরনের এফোর্ট দিতে চান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনার লক্ষ্য যদি বড় হয়, আপনার আপনার স্বপ্ন যদি বড় হয়, তাহলে আপনি শুধুমাত্র মানে আপনি সাকসেসফুল হতে পারবেন। এই জন্য আপনাকে সেইভাবে পরিশ্রম করতে হবে, আপনাকে ইফোর্ট দিতে হবে, মাস্ট। আপনি এখানে থাকলে ইফোর্ট দিতে হবে, দেন আপনি যদি সেলসের জবে যান ওখানেও ইফোর্ট দিতে হবে, আপনি যাই করেন না কেন। আর যদি এখন আপনি লেটস সে আপনি যদি এখন টাইম না দেন, আপনি যদি এখানে আপনার টাইমগুলোকে নষ্ট করেন, বা আপনি হয়তো বা অবহেলা করে কাটিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আপনি পড়াশোনা না করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে যে প্রবলেমটা হবে, আপনি এখন হয়তো মজা করছেন, মানুষের জীবনে একটা জিনিস মনে রাখবেন, কষ্ট করতে হবে, কোনো না কোনো সময় করতে হবে আপনাকে। লাইফের কোনো স্টেজে হোক না কেন আপনাকে কষ্ট করতেই হবে। এখন এই কষ্টটা আপনি কি এখন যে ইয়াং ব্লাড আপনাদের, এখন যে টকবগে রক্ত, এখন করতে চান, না বুড়া বয়সে গিয়ে বাসে ঝুলে ঝুলে অফিসে যাবেন আর বাসায় আসবেন সেটা করতে চান? এটা আপনি ডিসাইড করেন, ইউ ডিসাইড ইট। আপনি কি আজকে পরিশ্রম করে ফিউচারে আপনি গাড়িতে ঘুরবেন, বা আরো দামি অ্যাপার্টমেন্টে থাকবেন, আরো ভালো ফিউচার নিবেন, আপনার ছেলে মেয়ে বা ফিউচার জেনারেশন বা আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, তাদেরকে ভালো লাইফস্টাইল দিবেন, নাকি আপনি এখন মজা করে ফিউচারে আপনি বাসে ঝুলে অফিসে যাবেন? ইটস ইউর ডিসিশন। আমি আপনাদের কোর্টে বল ছেড়ে দিলাম, ইউ ডিসাইড। আগে চিন্তা করেন আজকে ভালো করে, আজকে রাতটা, যে আপনি কি করতে চান। যদি করতে চান যে লাইফে আপনাকে বড় কিছু হতেই হবে, তাহলে, আর সেটা যদি সিএ দিয়েই হতে হয়, তাহলে আজকে রাত থেকেই আপনাকে পড়াশোনা স্টার্ট করতে হবে। ইউ উইল হ্যাভ টু বি ভেরি সাকসেসফুল, ইউ উইল হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, ভেরি প্রফেশনাল, ইউ উইল হ্যাভ টু বি ভেরি পেশেন্ট, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু বি ভেরি মানে হার্ড ওয়ার্কিং। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ঠিক আছে? সারা দুনিয়ার সবকিছুই দেখবেন যে আপনাকে হেল্প করছে। যদি আপনি, ইফ ইউ হেল্প ইউর সেলফ, দেন দ্য হোল ওয়ার্ল্ড উইল হেল্প ইউ। আর যদি আপনি নিজেকে ফাঁকি দেন, যে বন্ধুরা চাকরি করছে, এলাকায় জিজ্ঞেস করে কি বাবা তুমি কি করছো, আপনি বলেন যে না আমি তো সিএ পড়ছি, হ্যাঁ, আপনি একটা সব জায়গায় গিয়ে একটা ভাব নিচ্ছেন, বাসায় লোকজন বলতেছে আমার ছেলে সিএ পড়ছে, আর আপনি এইভাবে বাতাসে 3-4 বছর পার করে দিবেন, দেখবেন যে আজকের আপনার দিনের যে অবস্থা, 3-4 বছর পরে আপনার অবস্থা আরো শোচনীয়। So now or never, whatever you do, whether you complete your CA journey, whether you go for sales job, or whether you go for other job, whatever may be the situation, you will have to concentrate, you will have to work very hard, and that is from day one. If you can do it, you will be successful. So আমি আশা করব নেক্সট ক্লাসে, আজকে আর কন্টিনিউ করব না, আর ক্লাস নিব না, আর কোনো কিছু পড়াবো না। আমি বলছি প্রথম ক্লাসে কিছু পড়াই না, আমি স্যার একটা আপনাদের কোশ্চেন ছিল। পাঠাবো। আচ্ছা, প্রশ্নটা করার আগে বলি, সো আপনারা নেক্সট ক্লাসে আমি আশা করব আপনারা আসবেন সব, বাই দিস টাইম আপনি আমি যে প্ল্যানটা দেখালাম এরকম করে প্ল্যান করবেন, এবং আপনারা এভাবে পড়াশোনা শুরু করবেন। এটা আমি নেক্সট ক্লাসে শুনতে চাই। ঠিক আছে? নাও কাম উইথ ইউর স্যার কোশ্চেন। আমি মিস করেছি আপনার প্ল্যান। কি মিস করেছেন আপনি? আপনি যে প্ল্যানটা দিয়েছেন আমি মিস করেছি, আমি বুঝতে পারিনি ক্লাসটা আজকে হবে যে। নো প্রবলেম, আমি এটা আপনাদেরকে মেইল করে দিব সবাইকে। সো এখানে আপনাদের টাইমগুলো বসায় দিবেন, কে কয় সাবজেক্ট পড়তে চান তারটা নিজের করে নিবেন, নিয়ে আপনি ওই সাবজেক্টগুলো বসায় কতদিন করে থাকছে আপনার হাতে, আমি তো দেখিয়ে দিলাম যে লাইক আপনার এখানে তো সাবজেক্ট 7টা বসানো আছে, আপনি ধরেন 4টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, আপনার আজকের দিন থেকে শুরু করলে 8ই ডিসেম্বর পর্যন্ত আপনার 54 ডেজ। এখন আপনি যদি 4 সাবজেক্ট পরীক্ষা দেন, 54 ডেজকে 4 দিয়ে ভাগ দিলে পার সাবজেক্ট আপনি 13.5 ডেজ, মানে ধরেন আপনি 12 দিন করে পাবেন আর কি। সো 12 দিন করে যদি পান, সেই 12 দিনকে আপনার এখানে 12কে আপনার এখানে ভাগ করতে 13 দিন করে পেলে, তাহলে আমি যেটা করেছি 10 + 3 13, হ্যাঁ।
সো আমরা যদি বলি 9 9 9, হ্যাঁ, সো 9 + 3 হলো 12, 9 3 12 আর 1 13। এই টোটাল এইভাবে আপনি দিনগুলা আপনাকে ইউটিলাইজ করতে হবে, করে আপনার এটা সাজাতে হবে, সাজিয়ে এটাকে প্রিন্ট দিয়ে আপনার টেবিলের সামনে রাখতে হবে, রেখে এই টাইমলাইন মেনটেন করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, So, এটা আমি আপনাদেরকে মেইল করে দিব। স্যার একটা কোশ্চেন করবো স্যার। আর হ্যাঁ, আমার sure. কোশ্চেনটা ছিল, স্যার হ্যালো, ওকে ওকে, ক্যারি অন। আচ্ছা স্যার আমি তাহলে করি আগে কোশ্চেনটা। স্যার কোশ্চেনটা ছিল স্যার এই বছর থেকে সিএ তে ওয়ান অফ অফার চালু হয়েছে, ওটা প্রফেশনালদের জন্য যারা চাকরি করছেন, ওনারা প্রফেশনাল লেভেল পর্যন্ত জবে থেকেই সিএ করতে পারবেন এবং প্রফেশনাল লেভেল শেষ হওয়ার পরে 6 মান্থের ভিতরে ফার্মে জয়েন করতে হবে এবং ওনার ফার্মের পিরিয়ড হবে তখন 2 বছর। সো আমি স্যার ওয়ান অফ অফারের একজন স্টুডেন্ট, আমি রাইট নাও জব করছি। স্যার আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে স্যার যে আমরা তো সিএ ফার্মে যে অ্যালাউয়েন্সটা আমরা দেখি যে আমাদের সিএ ফার্মের একটা অফিসিয়াল অ্যালাউয়েন্স আছে, তো আমরা যখন স্যার জব এক্সপিরিয়েন্সের সাথে প্রফেশনাল লেভেলে 14টা সাবজেক্ট কমপ্লিট করে যখন আমরা সিএ ফার্মে যাব, আমাদের কি স্যার স্যালারি রেঞ্জটা 8-10টা আর্টিকেলশিপ স্টুডেন্টের মতোই হবে নাকি তখন আমাদেরকে একটু না, এটা বেশি হয়, এটা বেশি হয়। সো কারণ সে আপনাকে নিতেই চাইবে একটু মিড লেভেলে ইউজ করার জন্য, একটা এন্ট্রি লেভেলে না, কারণ আপনার জব এক্সপিরিয়েন্স আছে অন্য জায়গায়, দেন আপনি 14টা সাবজেক্ট বা 13টা সাবজেক্ট পাস করেছেন। সো আপনার ডেফিনেটলি নলেজ লেভেলটা যে আজকে জয়েন করতেছে ফার্মে এখনো কোনো সাবজেক্ট পাস করে নাই, তার চেয়ে ডেফিনেটলি আপনার অনেক বেশি। সো আপনাকে কিন্তু বেশি স্যালারি দিয়ে নিবে এবং আপনাকে দিয়ে আরো একটু উপরের লেভেলে আপনাকে টিমে রাখবে আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জানতে চাচ্ছি। স্যার আমরা এক ইয়ারে কতবার এক্সাম দিতে পারবো, কয়বার? সার্টিফিকেট লেভেলের এক্সাম মনে হয় এখন স্যার বছরে আসসালামু 3। আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম একটা কোয়েশ্চেন আসসালাম। আছে। হ্যালো, স্যার হ্যাঁ জি স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার অনেকে আছে কাজ পারে না কিন্তু মেধা অনেক ভালো, তারা প্রফেশনাল পর্যন্ত লেভেল পর্যন্ত ক্লিয়ার করে ফেলে, তাহলে তারা যে কাজ জানে না বা কাজ বুঝতে একটু মানে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে কি তাদেরকে কেউ সেম স্যালারি বেশি স্যালারি দিয়ে রাখবে? এটা তো আসলে ফার্মের এখতিয়ার। ধরেন আপনি যদি ফার্মের ওনার হন, আপনার তো ডেফিনেটলি ইউ উইল হ্যাভ আ প্রসেস অফ অ্যাসেসিং পিপল, রাইট, হু আর জয়নিং ইন ইউর ফার্ম। You will have your assessment procedures, you will follow that procedures and then you will recruit people. So আপনি ডেফিনেটলি ওই জিনিসগুলো জাজ করে নেবেন যে সে তার কি শুধুমাত্র বুকিশ নলেজ আছে নাকি তার কমন সেন্স গুলো আছে, যাতে করে সে অন্যদের চেয়ে একটু আউট পারফর্ম করবে, তাহলেই না আপনি বেশি স্যালারি দিবেন। হ্যাঁ বলেন, স্যার এরপরে কি আমরা আছে? স্যার আমরা এক ইয়ারে কতবার এক্সাম দিতে পারবো আর কত মান্থ পর পর এক্সামটা হয়? সার্টিফিকেট লেভেলের এক্সাম বছরে 3টা। ওকে, সো আমাদের সার্টিফিকেট লেভেলের এক্সাম মনে হয় বছরে 4টা হওয়ার কথা, এখন কি 3টা না 4টা হচ্ছে? let me- স্যার 4টা হয় এখন। 4টা। আর উপরের দিকে আছে প্রফেশনাল এন্ড অ্যাডভান্স লেভেলে 3টা। স্যার আর যদি কেউ কোশ্চেন না করে আমার কোশ্চেনটা আমি করতে পারি? হ্যাঁ শিওর। স্যার এফসিএ মানে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট, যেটা হিন্ডেনবার্গের সিইও আপনার এই কোর্সটা করা, সো বেসিক্যালি এটার বিষয়ে যদি একটু বলতেন ডিটেলস। সিএফএ আচ্ছা, সিএফএ বেসিক্যালি সিএফএ এর যে টপিকগুলা আপনি যদি দেখেন, ওখানে যে কোর্সগুলা বেসিক্যালি রিলেটেড টু ফাইন্যান্স। সি এর যেমন ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং আছে, দেন আপনার ইকোনমিক রিলেটেড কিছু জিনিসপত্র আছে, সবই আছে। বাট সিএফ এর কোর্সগুলা মোস্টলি রিলেটেড টু ফাইন্যান্স, ঠিক আছে। সো যারা ব্যাংকে জব করতে চায় বা ডেভেলপড ওয়ার্ল্ডে আরো অনেক ধরনের ইনস্টিটিউট আছে, ব্যাংক, এনবিএফআই, এন্ড দেন ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট যারা পোর্টফোলিও বা ইনভেস্টমেন্ট নিয়ে অ্যানালাইসিস করে। হ্যাঁ, সো আপনারা মিউট রাখেন। সো তারা ওই ধরনের জব এবং ওই ধরনের অর্গানাইজেশন আছে, বাংলাদেশে এরকম নাই, বাট বাংলাদেশে ব্যাংক এন্ড এনবিএফআইস আছে, এন্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, যেখানে সিএফএ দেরকে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে। তো